কোথায় যাচ্ছিস? বারে, আমারও তো আপুর বিয়ে, আমি গেট ধরবো না? কাচুমুচু মুখ করে বলে ইনা। না, তুইও কনে যা, ভেতরে যা। ধমকে বলে আলো। সামিন হাসতে হাসতে বলে, মোটেই না আসিয়া, ছোট আম্মা তুমি যাও, গেট ধরো, একটু ছাড় দিবে না দুলা ভাইকে। বড় বাবার কথা শুনে ইনা লাফিয়ে লাফিয়ে নামলো নিচে। সামিন আর আলো হাসতে হাসতে ঢুকলো ইনশিরার ঘরে, যে কিনা কমলা টুকটুকে রানী সেজে চুপচাপ বসেছিল নিজের ঘরে বেডের উপর। সামিন ঘরে ঢুকে মেয়েকে নরম গলায় ডাকলো। আম্মা। ঘুরে তাকায় ইনশিরা। বাবা মায়ের দিকে দীর্ঘ সময় তাকিয়ে থেকে ইনশিরা এগিয়ে আসে, এসে দাঁড়ায় বাবার মুখোমুখি। সামিন মেয়ের এই বেশ দেখে ভীষণ আবেগপ্রবণ হয়ে পড়ে, তার আম্মাকে আগলে নিয়ে কপালে চুমু খায়। ইনশিরা চোখ দুটো বুঝেই থাকে স্বস্তিতে। আলো পাশে দাঁড়িয়ে বাবা মেয়েকে দেখে, মেয়ের মাথায় হাত রেখে সামিন স্নেহভরা কণ্ঠে বলে, আম্মা ঘাবড়ানোর কিছুই হয়নি। নিশ্চুপ ইনশিরা। সামিন বলতে থাকে, বিয়ে একটা মিরাকেল আম্মা, তুমি নিজের সুন্দর একটা আগামীর খোঁজ ধীরে ধীরে পেয়ে যাবে, তোমার হতাশাগুলো ধীরে ধীরে কেটে যাবে আম্মা। ইনশিরা কোনো জবাব না দিয়ে বাবার হাতটা শক্ত করে ধরলো। আলো এগিয়ে এসে মেয়ের গালে হাত রেখে বলে, অনেক লক্ষ্মী একটা বউ হবি, কেমন? একদম মাম্মাকে কপি করবি না। ইনশিরা ঝাপসা চোখে হেসে ফেললো, বলল, কাকে কপি করবো তবে? তোর মেজো মা, ছোট মা, ওরা আমার থেকে তুলনামূলক ভালো ওদের। হাসছে তিনজন। সামিন হাসতে হাসতে হাতের ফোনটা ইনশিরার দিকে এগিয়ে দিয়ে বলল, কাউকে কপি করতে হবে না আম্মা, পৃথিবীর সব বধূ যার যার নিজের স্বতন্ত্র বৈশিষ্ট্য নিয়ে বধূ হয়ে থাকুক। নিন ধরুন আম্মা, আপনার ফুয়াদ চাচু মিটিং ফেলে রেখে ওদের আগ্রহে অপেক্ষা করছে আপনার রানের বেশ দেখার জন্য। ফুয়াদ চাচ্চুর কথা শুনে ইনশিরা ফোনটা ছো মেরে নিয়ে নেয়। কতদিন কথা হয় না লোকটার সাথে। ইনশিরার ভীষণ প্রিয় একজন ব্যক্তি ফুয়াদ। ছুটতে ছুটতে সে একটা নিরিবিলি স্থানে চলে যায়। সামিন আলো ঘর থেকে বেরিয়ে মুখোমুখি হয় শান্তর। শান্ত আজ সকালে ফিরেছে। নিচে চলে যেতেই সামিন আলোর দিকে তাকিয়ে বলে, জামিল আবার বলেছে জাহিনের খালা শাশুড়ির কথা। আমি তো শান্তর সাথে অতটা ফ্রি নই, তুমি যদি একটু বোঝাতে। একা একা এভাবে আর কত থাকবে? বাদ দিন না, মানবে না শান্ত ভাইয়া। দেখো আসিয়া, ওকে বুঝিও, এটা যদি আমার বোনের জন্য তার আনুগত্য হয়ে থাকে, তবে আমার শান্তার অনুভূতিকে অসম্মান করার বিন্দুমাত্র ইচ্ছা নেই। তবে এসব যদি সমাজের লোকের পাঁচ কথা শোনার ভয় করে থাকে, তবে সেটা আমি মানব না। সেও বড় হচ্ছে। একাকিত্ব ভয়ঙ্কর এক জিনিস আসিয়া, এত ভালো লোককে এভাবে দেখতে ইচ্ছে করে না আমার। এটাও একটা বিষয় হতে পারে মেয়র সাহেব। এই বয়সে পুরুষ মানুষ বিয়ে করবে কেন? এত শখ কেন? বউ মরলে কি বিয়ে করতে হবে কেন? এসব কটুবাক্য ছুড়ে দেয় অনায়াসে। ব্লাডি হিপোক্রেটের দল, বুঝলে আছিয়া? অথচ এরাই দেখবে নিজেদের ভাইয়ের বউ মরে গেলে মরা বাড়িতেই নিজের বিপত্তিক ভাইয়ের জন্য পাত্রী খোঁজে। শুধু অন্যের ভালো থাকার বেলাতেই এদের সুশুড়ি লাগে। আলো দাঁড়িয়ে পড়ল, ঘুরে সামিনের দিকে তাকিয়ে বলে, একটা কথা বলুন তো, আল্লাহ না করুক আমি হুট করে এখন মরে গেলে আপনি পারবেন অন্য কাউকে গ্রহণ করতে, নতুন সঙ্গিনীকে নিয়ে নিজের একাকিত্ব দূর করতে? থতমত খায় সামিন। নিমেষ দেখতে থাকে স্ত্রীর মুখটা। আলো ভীষণ কৌতূহলী হয়ে উঠে উত্তরটা জানতে। সামিন কয়েক মুহূর্ত চুপ করে থেকে ধীরে ধীরে বলে, চলো নিচে চলো, মেয়েকে জামের কাছে নিয়ে যেতে হবে আমাদের। আজ রাতে এ নিয়ে বিশদ আলোচনা করব। রীতিমতো যুদ্ধ লেগেছিল বিয়ে বাড়ির গেটে। মুইন নিতান্তই ভদ্রলোক, শালিকা শ্রেণীর সাথে তর্কাতর্কি না করে 20,000 টাকা খুশিয়েছে পকেট থেকে। কিন্তু ঝামেলা বেঁধেছে প্রীতমদের সাথে। জামির সাথে ঝগড়া করে ওরা কেউ পারল না। সর্বসাকুল্যে 12,000 তুলতে পেরেছে। এত কিছু ইনেয়া নিজে করেছে। অতিথিরা ব্যাপারটা উপভোগ করেছে। কনে নিজের বরের গেট নিজে আটকেছে বলে। বরযাত্রীকে বর আসনে নিয়ে বসানো মাত্রই ক্যামেরাম্যানরা ছুটে চলে আসলো। তখনই খোঁজ পড়ল কনের। ইনা ছুটতে ছুটতে লাফাতে লাফাতে গিয়ে তার প্রীতমের পাশে বসে পড়ল হাসি মুখে। ইসমাম মির্জা দূরে দাঁড়িয়ে দেখতে লাগলো মেয়ের ছটফটানি। ইনশিরাকে তার বাবা মা দুপাশ থেকে আগলে ধরে নিয়ে গেল তার বরের পাশটাতে বসিয়ে দিতে। মুইন সাদার উপর সোনালি সুতোয় কাজ করা শেরওয়ানি, মাথায় মেরুন পাগড়ি পরে বর বেশে অপেক্ষা করছিল তার বধূর জন্য। অতঃপর সেই মহেন্দ্রক্ষণ এলো। রানীর বেশে তার সুসজ্জিত বধূকে, মুইনের জীবনের কাঙ্ক্ষিত অস্বস্তিকে তার পাশে বসিয়ে দিল তার শ্বশুর শাশুড়ি। ঠিক সেই মুহূর্তে মুইনের পৃথিবীটা রঙিন হয়ে খিলখিলিয়ে হেসে উঠল যেন। দুজনার চোখাচোখি হলো। মুইনের মুগ্ধ মদ্যপ চাহনি দেখে ইনশিরা একটুও বাঁচতে পারল না। তখনই পড়লই না। বরবধূ একসাথে হতেই ছবি তোলার হিড়িক পড়ে গেল চারিপাশে। ক্যামেরার আলোচ্ছটায় ইনশিরা তিতি বিরক্ত হলো। মুইনের ঠোঁট জুড়ে খেলা করে অস্পষ্ট নির্মল স্নিগ্ধ হাসি।
পাশাপাশি বসে ক্যামেরা বন্দি করলো তাদের নতুন জীবনের সূচনা লগ্ন। অতিথিদের সাথে বরবয়ে শুভেচ্ছা বিনিময় করিয়ে দিতে ব্যস্ত এই বাড়ির বড়রা। প্রেরণা এবং প্রণমী অন্তর্মহলে চলে এসেছে, তাদের আলো নিয়ে এসেছে। বিয়ে বাড়িতে অযথায় অকারণে বাচ্চাগুলো ছুটোছুটি হুটোপুটি করছিল, শুদ্ধ এসে ওদের সাথে অংশ নিল। গতদিনে আজানে ছোট ছেলে মুয়াজ্জের সাথে ভীষণ ভাব করে গিয়েছিল সে, তাকে আর খুঁজে পায় কে? মাম্মার বারণ সত্ত্বেও দৌড়াদৌড়ি করছে মাম্মার শ্বশুর বাড়িতে। প্রেরণা শুদ্ধর আনন্দ দেখে ওভাবে আর বারণ করলো না। দোতলার লিভিং রুম তখন ফাঁকা, সবাই বরবউ আসনের কাছে ব্যস্ত। অন্দরমহলে কেবল গুটি কয়েক লোকজন। মারিয়া সেজেগুজে বের হতে একটু সময় লাগলো। ঘর থেকে খোপা ঠিক করে বের হতে হতে তার ছেলে দুটোকে খুঁজছে সে। হঠাৎ সামনে সে আজানকে দেখলো। আজান ত্রস্ত পায়ে হেঁটে কোথাও যাচ্ছিল। মারিয়া আজানের হাত টেনে ধরতেই বলতে লাগলো, আরে এই তুমি বোতাম লাগাওনি কেন? কথাটা বলে মারিয়া আজানের কটির বোতাম লাগিয়ে দিতে থাকে। ওটা আজান ছিল না, ওটা ছিল আয়াত। আয়াত ঘাবড়ে যাওয়া মুখ করে নিচু স্বরে মারিয়াকে বলল, আমি আয়াত মারিয়া। 3 লাফে মারিয়া পিছিয়ে গেল। পা থেকে মাথা আয়াতকে পর্যবেক্ষণ করতে মুহূর্তেই তার মাথায় রক চেপে গেল। এত বারণ করা সত্ত্বেও দুই ভাই একই আউটফিট পরেছে, এরা কবে শুধরোবে? আয়াতকে কিছু বলল না মারিয়া। রেগেমেগে সামনে আলোসামিনের রুম দেখতে পেয়েই এগিয়ে ঢুকে দরজা লাগিয়ে দিয়ে বসে রইল। আয়াত ভীষণ বিব্রত হয়েছে, মাথা নিচু করে চুপচাপ সে দাঁড়িয়ে। প্রণমীর হইচই ভালো লাগছিল না। চারপাশে এত অচেনা লোকদের অস্তিত্ব তাকে স্রেফ অস্বস্তি দিচ্ছিল। শান্তিনীরের অন্দরমহলেও তার মন ঠিক ছিল না। প্রেরণাকে অগত্যা আটকে রেখে বসে আছে নিজের কাছে। যদিও প্রেরণা বিরক্ত হচ্ছিল না, চারিপাশে তার সাবধানী নজর বুলাচ্ছিল। বোনকে ওই অসভ্য ছেলেটার সামনেই পড়তে দেবে না সে, কোনোভাবেই না। ওদের দুবোনকে ঘিরে মহিলা অতিথি শ্রেণীর কৌতূহলের শেষ নেই। অতিমাত্রায় সুন্দরী দুবোন। কেউ কেউ তো প্রেরণার কাছে ইনিয়ে বিনিয়ে জানতে চাইছে তার বিয়ে হয়েছে কিনা, নয়তো তার হাতে ভালো পাত্র আছে, ছেলে সফটওয়্যার ইঞ্জিনিয়ার, ইউএসএ থাকে। এইসব দেখে দেখে বিরক্তির চরম পর্যায়ে যখন পৌঁছালো প্রেরণা, ঠিক তখনই প্রণমী তার ঘাবড়ে যাওয়া মুখটা নিয়ে প্রেরণাকে বলল, আপু। চিন্তিত দৃষ্টিতে তাকায় প্রেরণা। প্রণমী আতঙ্কিত হয়ে পড়ল ভীষণ। কাচুমাচু মুখ করে প্রেরণার কানে বলল, আপু, মেবি আই গট মাই পিরিয়ড। বিয়েবাড়ির হইচইয়ের মাঝে প্রেরণা প্রথম বোনের কথাটা বুঝতে পারেনি। প্রণমী দ্বিতীয়বার বলতে প্রেরণা অস্বস্তি নিয়ে আশেপাশে তাকালো। এ বাড়ির কাউকে খুঁজে পাচ্ছিল না। সে উঠে দাঁড়ায় প্রেরণা একটা ব্যবস্থা করার জন্য। ঠিক তখনই আলো এসে দাঁড়ায় সেখানে, হেসে বলে, ও মা, তোমরা এখানে? মা চলো ওদিকে চলো, ছবি তুলবে। প্রেরণা আন্তরিক হেসে নিচু গলায় বলল, তার আগে একটু সাহায্য করুন আন্টি। বাচ্চারা নিচে হুটুপুটি করছিল। বিয়েবাড়ির গমগম শব্দ, মৃদু সানায়ের আওয়াজ চাপিয়ে দিয়ে ওদের হই হুল্লা যেন সবার মনোযোগ কাটছিল। আলোর পিছু পিছু প্রেরণার প্রণমী দোতলায় উঠে ইনশিরার রুমে ঢুকে আলো কাবার থেকে স্যানিটারি ন্যাপকিন বের করে প্রেরণার হাতে দিয়ে বলে, দুবোন তাড়াতাড়ি স্টেজে চলে এসো, সবাই খুঁজছে তোমাদের। আমি যাই এবার। জি থ্যাংক ইউ আন্টি। প্রেরণার দিকে তাকিয়ে আলো হেসে চলে যায়। যেতে যেতে ঠিক ইরফানের ঘরের সামনে পৌঁছাতে আলোর কদম থামলো। কথার তালে চলে আসতে তার খেয়ালই ছিল না ইরফানও দোতলায় রয়েছে। একটা বিব্রতকর পরিস্থিতি তৈরি হবার আগে আলো ইরফানের দরজায় টোকা মেরে বলে, নিচে এসো তাড়াতাড়ি, ছবি তুলবে। তোমাদের ভগ্নিপতিরা তোমার অপেক্ষা করছে। ইরফান আয়নায় নিজের প্রতিবিম্বের দিকে চেয়ে কোটির বোতামগুলো লাগিয়ে নিতে নিতে শান্ত স্বরে জবাব দিল, জি আসছি, 10 মিনিট। ঠিক তখনই নিচে চিৎকার চেঁচামেচির আওয়াজ শোনা যায়। বাচ্চারা আতঙ্কিত হয়ে চেঁচাচ্ছে এমন মনে হচ্ছে। আলো দেরি না করে ছুটতে ছুটতে নামলো নিচে। শুদ্ধ ছুটাছুটি করতে গিয়ে মুখ থুবড়ে পড়ে সামনের পাটির একটা দাঁত নাড়িয়ে ফেলেছে নিজের। দাঁতটা আরো 2 দিন আগে থেকেই নড়ছিল অল্প স্বল্প, এখন আঘাত লেগে রক্ত পড়ছে অনবরত। তা দেখে আতঙ্কিত বাচ্চারা, আতঙ্কিত শুদ্ধ। মাম্মা মাম্মা পড়ে চেঁচিয়ে যাচ্ছিল বাচ্চাটা, কাঁদছিল ভীষণ। স্টেজের পাশ থেকে ইহান বেরিয়ে বাড়ির অন্দরমহলে ঢুকে দেখলো এই কাহিনী। ছুটে এসে শুদ্ধকে কোলে তুলে নিল। শুদ্ধ চেঁচিয়ে কেঁদে যাচ্ছে। আলো নেমে এসে আয়াতের মেয়ে আরিশাকে বলল, তোমার ইনশিরা আপুর ঘরে প্রেরণা আপু আছে, ওকে একটু ডাকো তাড়াতাড়ি। চেঁচামেচিতে ঋতু চলে এসেছে। শুদ্ধর দাঁত দেখে ইহান আলোকে বলল, ওকে ডেন্টিস্টের কাছে নিয়ে যেতে হবে আই থিঙ্ক। ঋতু এসে দাঁড়ায় সেখানে। শুদ্ধর কাছে এগিয়ে গিয়ে ওর দাঁতটা দেখলো। অতঃপর ইহানকে বলল, দে আমার কুলে দে, কোথায় নিতে হবে বল। প্রণমী নিজেকে সামনে নিয়ে বিছানায় বসে একটু বিশ্রাম নিচ্ছিল। প্রেরণা তার ঠিক পাশেই বসেছে। আরিশা এলো ছুটতে ছুটতে, হুড়মুড় করে ইনশিরার ঘরে ঢুকে গিয়ে বলল, প্রেরণা আপু শুদ্ধ ব্যথা পেয়েছে। লাফিয়ে উঠে দাঁড়ালো প্রেরণা। প্রণমীর দিকে তাকিয়ে বলে, প্রণা, আমি না আসা অবধি এখান থেকে নড়বি না। মাথা ঝাঁকায় প্রণমী। প্রেরণা ঘর থেকে বেরিয়ে ছুটতে ছুটতে নিচে নামে।
শুদ্ধকে এভাবে দেখে ভীষণ ঘাবড়ে গিয়ে চেঁচিয়ে উঠে এক প্রকার। ইহান অবাক চোখে তাকায় প্রেরণার দিকে। বাড়ির সবাই ওখানে এসে দাঁড়িয়েছে স্টেজ ছেড়ে। ঋতু ততক্ষণে শুদ্ধ নড়বড়ে দাঁতটাকে তুলে ফেলেছে সন্তর্পণে। এহেন দৃশ্য দেখে প্রেরণা কেঁদে ফেললো। ওর এই কান্না দেখে ও বাড়ির প্রত্যেকটা মানুষই খানিকটা অবাক। সামান্য দাঁত পড়া নিয়ে কোনো মা এতটা কাঁদতে পারে? প্রথম নিচু স্বরে সবাইকে বলে, শুদ্ধের ব্যাপারে আপু একটু বেশি দুর্বল, তাই এমন করছে। ঋতু শুদ্ধর দাঁতটা প্রেরণাকে দেখিয়ে বলে, আরে অদ্ভুত মেয়ে তো তুমি। শুদ্ধকে দেখো, ও তো এখনো কাছেই না, তুমি এমন করছো কেন? এটুকু বলে ঋতু থেমে পরপর খুনসুটি মাখা কণ্ঠে শুদ্ধকে বলে, এ মা, শুদ্ধ এখন মামার বিয়েতে মুরগির ঠ্যাং চিবাতে পারবে না যে। নিচে শোরগোলের শব্দে ইরফান ঘর থেকে বেরোনোর সিদ্ধান্ত নেয়। শেষবারের মতো আয়নায় নিজেকে দেখে পাঞ্জাবির হাতা গুটিয়ে নিতে নিতে দ্রুত পায়ে ঘর থেকে বেরিয়ে লম্বা কদমে দোতলার লবি ধরে সিঁড়ির দিকটায় যেতে নিলে তার বাহুর সাথে ধাক্কা লেগে দৃপ্তর ঘরের সামনে দাঁড় করানো তাক থেকে দুটো কাচের শোপিস নিচে পড়ে যায়। তৎক্ষণাৎ চুরমার হয়ে যায় দুটোই। কাচের টুকরোগুলো ছড়িয়ে ছিটিয়ে যায় আশেপাশে। ইরফান দাঁড়িয়ে পড়ে। এ তো মহা মুসিবত হলো। আশেপাশে কাউকে খুঁজে পেল না ইরফান। কাচের টুকরোগুলো এভাবে পড়ে থাকলে একটা দুর্ঘটনা ঘটবে নিশ্চিত। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে সে নিজেই ঝুঁকে বসলো টুকরোগুলো পরিষ্কার করতে। প্রণমী বসা থেকে উঠে দাঁড়ায়। আপু নিচে গিয়েছে, দীর্ঘ সময় হয়ে গেছে, এখনো ফিরছে না দেখে প্রণমী শুদ্ধর জন্য দুশ্চিন্তা হতে থাকে। বিছানা হাতড়ে ছড়িটা খুঁজে পায় সে। এবারের কিছুই তার জানা নয়। ভাবলো ঘর থেকে বেরিয়ে কাউকে বলবে, নিচে দিয়ে আসতে থাকে। সাহস নিয়ে ঘর থেকে বেরিয়ে প্রণমী ডান দিকে হাঁটতে শুরু করলো ধীর পায়ে। ইরফান নিচু হয়ে ঝুঁকে কাচের টুকরোগুলো একটা একটা করে একটা টিস্যু পেপারে তুলে নিচ্ছিল। আচমকা মেয়েদের কাচের চুরির রিনিঝিনির শব্দে ইরফান মাথা তুলে সোজাসুজি তাকাতেই থমকে যায়। ততক্ষণে প্রণমী তার নিকটেই চলে এসেছে। ইরফান সামান্য সময়টুকু পেল না মেয়েটাকে সাবধান করার। মুহূর্তেই প্রণমী নিজের ফর্সা টুকটুকে সুগঠিত পা কাচের টুকরাতে রেখে দেওয়ার আগে ইরফান হতবিহ্বল হয়ে কি করবে বুঝতে না পেরে প্রণমীর পাটা সরিয়ে দিতে যায়। ততক্ষণে প্রণমী পা রেখে দেয় ইরফানের হাতেই। এত কিছু 3 সেকেন্ডের মধ্যে ঘটে গিয়েছে। প্রণমী চমকে উঠে ডানে ঘুরে পিছিয়ে যেতে দেয়ালে বাড়ি খায় পিঠে। ইরফান যন্ত্রণাটুকু গিলে ফেলে মেঝে থেকে হাতটা তুলে নেয় নিজের। ডান হাতের পিঠ ছিঁড়ে ফুঁড়ে গিয়েছে। ইরফান নিশ্চুপে নিজের হাত দেখতে থাকে। প্রণমী হাঁপাচ্ছে। ইরফান ক্ষতবিক্ষত হাত থেকে দৃষ্টি সরিয়ে পা থেকে মাথা প্রণমীকে দেখছে। ভীষণ যন্ত্রণা হচ্ছিল হাতে, তবুও সে টু শব্দটিও করল না। হাঁপাতে হাঁপাতে প্রণমী বলে, এখানে কি কেউ আছেন? আচ্ছা, আমি কি কারো হাতে পা দিয়ে ফেলেছি? বলুন। ইরফান কোনো কথা বলছে না। হাত দিয়ে টপ টপ করে রক্ত পড়ছে। সে তাকিয়ে আছে প্রণমীর দিকে। প্রণমী বলতে থাকে, বলুন না, এখানে কি কেউ আছেন? আমি কারোর হাতের উপরে পা রেখে ফেলেছি। ইরফান ধীরে ধীরে উঠে দাঁড়ায়। সে মুখ খুললে এই মেয়ে এখানে অজ্ঞান হয়ে পড়ে আরেক কেলেঙ্কারি করে ফেলবে তা সে জানে। প্রণমী দেয়ালে পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে আছে। ইরফান কয়েক সেকেন্ড দেখে চোখ সরিয়ে প্রণমীর গালের লাল তিল দেখে। প্রণমী যখন কথা বলছে ওর গালের তিলটাও কথা বলছে যেন। নিচ থেকে তখন ছুটতে ছুটতে আসে প্রেরণা। বড্ড দেরি করে ফেলেছে সে। কারো পায়ের শব্দ পেয়ে ইরফান চুপচাপ পাশের বারান্দায় পর্দার আড়ালে চলে যায়। প্রেরণা এসে এত কাছের টুকরোর পাশে প্রণমীকে স্থির দাঁড়িয়ে থাকতে দেখে চেঁচিয়ে বলে, এইসব কি? এই তোকে আমি ঘর থেকে বেরোতে বলেছি, ফাজিল মেয়ে। প্রণমী বোনের কথা জবাব না দিয়ে বলল, আমি সম্ভবত কারোর হাতের উপর পা রেখে ফেলেছি। এখানে কেউ আছে, আমি কিছুই বুঝতে পারছি না। কে আছে এখানে? প্রেরণা মেঝের দিকে তাকিয়ে দেখলো ফোঁটা ফোঁটা রক্ত। সে আশেপাশে তাকায় কিন্তু কোথাও কারো অস্তিত্ব নেই। ছুটে এসে বোনকে আগলে নিয়ে বলল, পরে দেখবো, চল নিচে চল। ওরা সিঁড়ির দিকে পৌঁছাতেই আড়াল থেকে ইরফান বেরিয়ে কাচের টুকরো ছড়িয়ে থাকা স্থানে এসে দাঁড়ায় টান টান হয়ে। সামিন আলোর রুমের দরজা খুলে তখন মারিয়া বেরিয়েছে। রাগটা পড়ে গিয়েছে তার ততক্ষণে। সে বেরিয়ে ইরফানকে দেখতেই চেঁচিয়ে ওঠে, সে কি? এ কি হলো তোমার হাতের ইরফান? ইরফান নিচু স্বরে বলে, ছোট মার ঘর থেকে ফার্স্ট এড বক্সটা নিয়ে এসে একটু করে ড্রেসিং করে দিন। কাউকে ডাকবেন না প্লিজ। ইরফানের হাতে ব্যান্ডেজ দেখা মাত্রই আলো ছুটে আসে ওর কাছে। ইরফানের হাতটা ধরে বলে, এসব কিভাবে হলো? শেভ করতে গিয়ে। শান্ত জবাব ইরফানের। শেভ করতে গেলে গাল কাটবে, হাতের পিঠ কেন কাটবে? মেশিনটা চালু রেখে হাত রেখেছিলাম, অসাবধানতাবশত। কথাটা বিশ্বাসযোগ্য না হলেও আলো বিশ্বাস করলো। এটা নিয়ে ইরফানের মিথ্যাচার করার পিছনে কোনো কারণ তো নেই। সে ইরফানকে বলে, চলো ওদিকটায়, সবাই ওখানে আছে। স্টেজে দুপক্ষের লোকজনই ছিল কিন্তু কোথাও প্রণমী নেই। প্রেরণা যেই না শুনেছে ইরফান আসছে স্টেজে, এসে প্রণমীকে শান্তিনীরের অন্তর্মহলে ইনার বান্ধবীর কাছে রেখে এসেছে।
ইরফান ধীরে ধীরে এগিয়ে যায় ওদের সবার কাছে। গম্ভীর মুখভঙ্গি, গাম্ভীর্য নিয়ে হাঁটছে সে। প্রেরণা দৃষ্টি ঘুরিয়ে ইরফানের হাত দেখে। ইরফান গিয়ে শান্ত ভঙ্গিতে সবাইকে উদ্দেশ্য করে সালাম দিয়ে মুইনের সাথে করমর্দন করে। এরপর গিয়ে মুখোমুখি দাঁড়ায় প্রীতমের। প্রীতম শান্ত চোখে তাকিয়ে আছে ইরফানের দিকে। একইভাবে ইরফানও দেখছে ওকে। দুজনের ঠোঁটে অস্পষ্ট বাঁকা হাসি লেপ্টে আছে। সৌজন্য করমর্দন করে ইরফান প্রেরণার দিকে ঘুরে দাঁড়ায়। প্রেরণা অন্যদিকে তাকিয়ে থাকে। ইরফান ম্লান হাসে। আশেপাশে তাকিয়ে প্রণমীকে দেখতে পেল না সে। জ্ঞানী আপা তার দুধভাতু বোনকে নিয়ে ইরফানের সাথে লোক চুরি খেলছে সম্ভবত। বাঁকা হেসে ইরফান প্রেরণাকে পাশ কাটিয়ে সামিন, ইলহাম আর ইসমামের পাশে গিয়ে দাঁড়ায়। ভোজন পর্ব শুভেচ্ছা বিনিময়ের পাট চুকে আরও এক দফা ফটো সেশন হয়। ইনশিরা হাঁপিয়ে উঠেছে, কাউকে কিছু বলতেও পারছে না। সে একটা ডিভানে গায়ে নিয়ে বসে আছে চুপচাপ। মুইন লক্ষ্য করছে খুব করে বিষয়টা। কিছুক্ষণ পরে ইনশিরাকে বলল ঘরে গিয়ে বিশ্রাম নিতে। ইনশিরা গেল না। যে কয়বার তাকে উঠে দাঁড়াতে বলা হচ্ছে ছবি তোলার জন্য, সে উঠে দাঁড়িয়ে যাচ্ছে একদম কলের পুতুলের মতো। সন্ধ্যা নাগাদ নিমন্ত্রিত অতিথিরা বিয়ে বাড়ি ফাঁকা করে চলে যায়। ধীরে ধীরে জমজমাট পরিবেশ, লোকসমাগমের কোলাহল শান্ত হয়। সন্ধ্যা পেরোতেই প্রেরণা আসে বাড়ির মুরব্বীদের কাছ থেকে বিদায় নিতে। তারা চলে যাবে। প্রীতম আগামীকাল সকালে বউ নিয়ে যাবে, এটাই ঠিক করা আছে। যাওয়ার আগে শুদ্ধ মাম্মার কথা মতো তার ফোকলা দাঁত বের করে ঋতুর কাছে এসে তাকে বলল, থ্যাংক ইউ নান্নান। প্রেরণা শুদ্ধকে শিখিয়ে দিয়েছে এবারই সব মুরব্বী মহিলাকে নান্নান ডাকতে। সম্পর্কে সবাই শুদ্ধর নানি হয় কিনা। ঋতু হেসে শুদ্ধকে কোলে তুলে নিয়ে দুগালে চুমু খেয়ে বলল, আবার এসো, আরেকটা দাঁত তুলে দেব তখন, কেমন? আমি তোমার ডেন্টিস্ট হব। খিকখিক করে হাসছে শুদ্ধ, হাসছে ঋতুও। মাম্মার হাত ধরে এ বাড়ি থেকে যাওয়ার আগে এবারই সব মুরব্বীদের থেকে বিদায় নিল, আদর নিল। সামিন ইয়াসার মির্জা, ইলহাম মির্জা, ইসমাম মির্জা থেকে শুদ্ধ গিফটও পেল। তার দাঁত হারানোর দুঃখ সে ভুলেই গিয়েছে গিফট পেয়ে। শেষে গিয়ে ইহানের কাছ থেকেও আদর নিল শুদ্ধ, অনেক অনেক আদর। তখন সন্ধ্যা 7টা বেজে গিয়েছে প্রায়। ইরফান দোতলার রেলিং ধরে দাঁড়িয়ে নিচতলায় সবাইকে দেখছিল। প্রণমী আপুর হাত ধরে দাঁড়িয়েছে মুখটা কাচুমাচু করে। ইরফান ওর থেকে দৃষ্টি সরিয়ে নিজের হাত দেখলো, তারপর আবারও তাকালো প্রণমীর দিকে। চুপচাপ দেখতেই থাকলো প্রণমীকে। ওরা শান্তিনীর থেকে বের হয় না অবধি। সে আর সারাদিনে দুবার ঘর থেকে বেরিয়েছিল। অতিথিদের সাথে ফটো সেশনে অংশ নিয়ে বিকেলেই মাথা ধরার বাহানায় ঘরের দৌড় লাগিয়েছিল সে। সন্ধ্যার পরে পারল না একা থাকতে। ইনার বান্ধবীরা টেনে বের করলো ওকে। সন্ধ্যার পরে দুধ মধু রিচুয়াল করতে চায় তারা। এটি একটি বানোয়াট রীতি। দক্ষিণাঞ্চলের বিয়েতে বাসরের আগে মানুষ আনন্দ করার উদ্দেশ্যে করে থাকে। বাসর ঘরে ঢুকানোর আগে বর বউকে পাশাপাশি বসিয়ে দুজনের মাথার উপর একটা চাদর দেওয়া হয়। তারপর দুজনকে 2 চামচ মধু, 2 চামচ দুধ, মিষ্টি খাইয়ে দেওয়া হয়। ঋতু দক্ষিণাঞ্চলের মেয়ে। ইনশিরা, ইনায়ার বান্ধবীগুলো ঋতুর মুখে এই রীতির কথা শুনে ভীষণ আগ্রহী এটা পালন করার জন্যে। ডিনারের পরে 2 জোড়া কপোতকে বসিয়ে ওরা তাদের মাথার উপর চাদর টেনে দিল। ইনশিরা বিরক্তির চূড়ান্ত পর্যায়ে পৌঁছেও শক্ত হয়ে বসে রইল। মুইন ফরাজি চাদরের নিচে মিটিমিটি হাসছিল, তার নাক উঁচু, বউয়ের মেজাজ আন্দাজ করে। দুধ মধু রিচুয়াল শেষ হতে হতে রাত 9:30 বেজে যায়। আলো ছেলে মেয়েগুলোর মাঝে এতক্ষণ নাক না গলালেও এবার এসে তুনাকে বলে, আর কত, ওদের তো একটু বিশ্রাম দরকার মা, ওদের ঘরে পাঠিয়ে দে। বড়রা সবাই যার যার ঘরে দৌড় লাগিয়েছে, এসবের ধারে কাছেও কেউ নেই। মুইনকে ঠেলতে ঠেলতে তার শালিকারা ইনশিরার ঘরে ঢুকিয়ে দিয়েছে। রাত তখন 10টা। আবছা অন্ধকার হয়ে আছে পুরো ঘরটা। ক্যান্ডেল আর গোলাপ দিয়ে সাজানো মুইন ইনশিরার বাসরের খাট। মুইন এতক্ষণে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে। শালিকাদের অত্যাচার সারাটা দিন মুখ বুজে সহ্য করেছে, এবার যেন হাঁপ ছাড়ল সে। দরজা সিটকিনি তুলে ঘাট ঘুরিয়ে মুইন বিছানার দিকে তাকায়। আবছা অন্ধকারে দেখলো এক হাত ঘোমটা টেনে বসে আছে ইনশিরা। মুইন ভীষণ অবাক হলেও হাসলো। এসব নিশ্চয় ইনশিরা তার চাচিদের ধমকের প্রভাবে করেছে। 1 পা 2 পা করে এগিয়ে গিয়ে মুইন ধীরে ধীরে বিছানায় বসলো ইনশিরার মুখোমুখি। ইনশিরার কোনো নড়চড় নেই দেখে মুইনি হাত বাড়িয়ে ধীরে ধীরে ঘোমটাটা তুলে তাকায়। অতঃপর ছিটকে পিছিয়ে যায় মুইন। আজানের বড় ছেলে মুগ্ধ হেসে উঠে খিলখিলিয়ে চেঁচিয়ে বলে, দুলাভাই প্রাঙ্ক। মুইন বড় বড় চোখ করে তাকিয়ে উঠে দাঁড়ায়। ত্রস্ত পায়ে হেঁটে গিয়ে দরজা খুলতেই দেখে তুনাদের গ্যাং এবং রুশফিদের গ্যাং হাসতে হাসতে মাটিতে গড়িয়ে পড়ছে। মুইনের হতভম্ব ভাব দেখে তুনা নেত্রীদের মতো ওদের সবার সম্মুখে দাঁড়িয়ে বলে, এই যে জাদরেল অফিসার, আপনি কি ভেবেছেন এত সস্তায় বইয়ের ঘোমটা তুলতে দেব? কি শখ আপনার বাবা গো বাবা! আগে আমাদের হাদিয়া দিন, সারাদিন কম খাটুনি হয়নি আমাদের। হাদিয়া কয়বার নেবে? দেখো আমি কিন্তু এখনো ঘুষ খাওয়া শুরু করিনি। এভাবে তোমাদের ঘুষ দিতে থাকলে নতুন বউ নিয়ে তবে চলতি মাসটা টেনে টুনে খেতে হবে। এত কথা শুনছি না, মাত্র 10,000 মাত্র।
সবাই মিলে ধরলো মুইনকে। মুইন একা পড়ে গিয়েছে, ওদের সাথে পেরে না উঠে অগত্যা 10,000 টাকা দিতেই হলো। মানহার টাকা গুনতে গুনতে বলল, একটু পুল সাইড থেকে ঘুরে আসুন দোলা ভাই, ততক্ষণে আমরা আপনার চাঁদকে এখানে এনে রাখি। বড়দের সবার ঘরের বাতি নিভে গিয়েছে। মুইন ফরাজি শেরওয়ানি পরে পুল সাইডে দাঁড়িয়েছে। রাত তখন 11টা। ইনায়া দোতলার লিভিং রুমে ছোটাছুটি করছে। এতক্ষণ সেহাকে ধরে টানছিল মুইন ইনশিরার বাসর ঘরে আড়ি পাতবে বলে। সেহা কোনো আগ্রহ দেখাচ্ছে না। হঠাৎ প্রীতম এসে ইনায়ার হাত টেনে ধরলো। ইনায়া মেজাজ দেখিয়ে বলল, এভাবে টানছো কেন? ঘরে যাবে না? না, তুমি গিয়ে ঘুমাও। আজ আপু দুলা ভাইয়ের ঘরে আড়ি পাতবো আমরা। প্রীতম অবাক হয়ে বলে, এসব ব্যাড ম্যানার্স, চলো ঘরে চলো। না, ব্যাড ম্যানার্স না, এটাও তো একটা রীতি। যাও তো, তুমি জ্ঞান দিও না এত। তুমি যাবে না? আমাদের ঘর সাজানো হয়েছে, আজ তো আমাদের বাসর। ইনায়া চূড়ান্ত অবাক হয়ে বলে, মানে আজ আমাদের বাসর? মানে 1.5 মাস আগে ওটা কি ছিল তবে? ইনশিরাকে বাসরের খাটে বসিয়ে দিয়ে তুনা ওর কানে বলল, একদম আগ বাড়িয়ে ধরা দিবি না। এই পুরুষ চাঁদ মাথায় চড়ে বসবে। আগে ওজন বোঝাবি, তারপর সব। অল দ্য বেস্ট। ইনশিরার এক হাত লম্বা ঘোমটা টেনে দিয়ে বেডসাইড টেবিলে ঋতুর কথা মতো একটা দুধের গ্লাস রেখে তুনারা এবং রুশফিরা চলে যায়। কিছুক্ষণ পরে মুইনকে ডেকে এনে ইনশিরার ঘরে ঢুকিয়ে দেয় ওরা। তবে ওরা সবাই দরজার পাশেই দাঁড়িয়েছিল কান খাড়া করে। রাত তখন 11টা বেজে 20 মিনিট। মুইনকে ঘরে ঢুকে দেখলো এবার ঘরটা আলোকিত, সবগুলো বাতি জ্বেলে দেওয়া। এবার বিছানায় যিনি বসে আছেন তিনি যে ইনশিরাই তা মুইন জানে। তবুও সে ঘুরে দরজার সিটকিনি তুলে দিতে দিতে বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।